শায়লা কথা শেষ করে না। মাহিমার চেহারা কিছুটা স্ত্রীয়মান হলো। শায়লা আর মাহিমা দুজনে নীরব রইল। মাহিমা শায়লার দিকে তাকিয়ে থেকে অবাক হয়ে ভাবছে, কেন এই অল্প বয়সী মেয়েটাকে পেয়ে নিজের অতীত স্মৃতি রোমন্থন করল। হয়তো মেয়েটার মাঝে নিজেকে দেখে পেয়েছে বলে। উত্তরটা পেয়ে তার মন কিছুটা শান্ত হলো। রিকশায় বসে বারবার আর চোখে শায়লাকে দেখছে রেদওয়ান। অনেক বুঝিয়ে সুঝিয়ে ওকে মনোবিজ্ঞানীর চেম্বার অবধি আনতে পেরেছে। এখন এতটা চুপচাপ দেখে ভয় লাগছে। মেয়েটার রাগ করলো নাকি? রেদওয়ান বারবার খুক খুক করে দৃষ্টি আকর্ষণের চেষ্টা করলো। শায়লা মুগ্ধ নয়নে আশেপাশে তাকিয়ে দেখছিল। বিরক্ত হয়ে বলল, সমস্যাটা কি আপনার? যা বলতে চাইছেন বলে ফেলুন, এমন খুক খুক করছেন কেন? না মানে কিছু খাবে? অনেকক্ষণ হলো বাড়ির বাইরে কিছু খাবে? ফুচকা খাবো, ওই যে ওখানে দেখা যাচ্ছে ফুচকাওয়ালা। রেদওয়ান মাথা চুলকায়। এখন এই অবস্থায় এসব বাইরে খাবার খাওয়া ঠিক হবে? একটু সুস্থ হয়ে নিয়ে যেও না হয় খেলে। আজই খাবো, কাল বাঁচি কিনা তার তো ঠিক নেই কোনো। রেদওয়ান রেগে গেল। বাঁচবে না মানে? আবার উল্টাপাল্টা কিছু করার প্ল্যান আছে? এবার যদি এমন কিছু করো তবে তোমার হাত দুটোই কেটে দেব। না থাকবে হাত, না থাকবে হাত কাটার ইচ্ছে। শায়লা ফিক করে হেসে দিল। তাই করবেন, এটাই ভালো হবে। তোমার কথা কিছু বলো, শুধু আমার কথা শুনলে হবে? শায়লা হাসলো, মিষ্টি করে হাসলো। আপনাকে কি নামে ডাকবো? মাহিমা শায়লার দিকে তাকালো। কলম হাতে বার কয়েক প্যাডের উপর ঠক ঠক করলো। কলম রেখে চায়ে চুমুক দিয়ে বলল, তোমার কি আমার নাম ধরে ডাকতে ইচ্ছে করছে? শায়লা প্রথমে অবাক হলো, তারপর মাথা দুলিয়ে লাজুক হাসলো। আপনি বুঝলেন কি করে? মাহিনা রহস্যময় হাসলো। তুমি আমাকে যে নামে ইচ্ছে ডাকতে পারো, বন্ধু বলে কথা। শায়লা এবার প্রাণ খুলে হাসলো। মাহিমা মুগ্ধ হয়ে ওকে দেখছিল। এই মেয়েটার হাসি কি দারুণ, অথচ সে সবসময় নিজেকে খোলসে আবৃত করে রাখে। শায়লা হাসি থামিয়ে মাহিমার দিকে তাকিয়ে বলল, জীবনে প্রথমবার কেউ আমায় বন্ধু বলে স্বীকার করলো। মাহিমা অবাক হলো। তার মানে কি তোমার কোনো বন্ধু নেই? এটা সম্ভব? শায়লার হাসি গায়েব হলো। ঠিক তা না, সেরকম করে কারোর সাথে মেশা হয়ে ওঠেনি, কারো খুব ঘনিষ্ঠ হতে পারিনি আমি। কেন? তোমার গোপনীয়তা জেনে ফেলার ভয় কাজ করে? শায়লা মাথা দোলায়। আমার ভয় লাগে কেউ আমার সবটা জেনে গেলে আর আমার সাথে মিশবে না। এই ভয়ে নিজেই নিজেকে গুটিয়ে রেখেছি আজীবন। মাহিমা মাথা ঝাঁকালো। তোমার ধারণা অমূলক নয় শায়লা। আমাদের স্বভাবই এমন, মানুষের দুর্বলতা জেনে গেলে আমরা সেই দুর্বলতায় আঘাত করে মজা পাই। তবে কি জানো, এতে একদিকে ভালোই হয়। এমন স্বভাবের মানুষ তো কারো আপন হতে পারে না। যারা এমন করে তাদের সহজে চিনে জীবন থেকে বাদ দেয়া যায়। আলাদা করে খোঁজার কষ্ট করতে হয় না। আচ্ছা বলো, তোমার ছোটবেলা কেমন কেটেছে? শায়লা চোখ বুজে ভাবলো কিছুক্ষণ, তারপর বলল, বাবা বিয়ে করার আগ পর্যন্ত খুব ভালোই কেটেছে। প্রতি বৃহস্পতিবার রাতে বাবা বাড়ি আসতো। সেই উপলক্ষে বাড়িতে একটা ঈদ আনন্দ আসতো। মা, দাদা, দাদি, আমরা সবাই বাবার জন্য অপেক্ষা করে থাকতাম। শুক্রবার করে বাবা রোগী দেখতেন ফ্রিতে। আমি তখন বাবার কম্পাউন্ডার বনে যেতাম। বাবা আমাকে বলল, তুই হবি আমার যোগ্য উত্তরসূরি, ডক্টর হতে হবে তোকে। আমিও স্বপ্ন দেখতে শুরু করেছিলাম। মাহিমার চোখ ছোট ছোট হলো। বাবার ওপর রাগ করেই তুমি ডাক্তারি পড়োনি? আই থিঙ্ক ডাক্তার হলে তুমি ভালো করতে। এখন মনে হচ্ছে আমার দ্বারা ডাক্তারি পড়া সম্ভব হতো না। খুব ভালো সিদ্ধান্ত নিয়েছিলাম আমি। কেন এমন মনে হলো? আমার ধৈর্য দেখেছেন? কোনো বিষয় নিজের মন মতো না হলেই আমি উল্টাপাল্টা কাজ করে ফেলি। সেখানে ডাক্তারির মতো ধৈর্যের কাজ আমাকে মানায় না। তারপর কি হলো বলো? তোমার বাবার বিয়ে করার কোনো বিশেষ কারণ ছিল? তোমার মা কেমন ছিলেন? স্বামীর প্রতি উদাসীন? শায়লার চেহারায় খানিকটা কঠোরতা এলো। সত্যি বলতে বাবা মায়ের সম্পর্কটা অনেকটা মণিবৃত্তের মতো ছিল। মা সংসার অন্তঃপ্রাণ মানুষ, পরিবারের সবাইকে নিয়ে মিলে মিশে থেকেছেন সে। বাবা এলে বাবার মতো করে চলতে চেয়েছেন। কখনো দেখিনি বাবার মতের বাইরে কিছু করেছেন। তাদের এইজ গ্যাপ, পড়ালেখার গ্যাপটা হয়তো এখানে বেশি ভূমিকা রেখেছে। বাবার একটা আলাদা জীবন ছিল, যে জীবনে আমরা একটা ক্ষুদ্র অংশ হিসেবে থেকে গিয়েছিলাম। এখন যখন দেখি স্বামী স্ত্রী একসাথে থাকছে, মিলেমিশে সংসার সাজাচ্ছে, তখন বুঝতে পারি মায়ের সাথে বাবার আসলে কখনো সংসার করাই হয়নি। বাবা হয়তো সেভাবে চানওনি সংসার করতে, চাইলে তিনি আমাদের নিজের সাথেই নিয়ে রাখতেন। মাহিমা কিছু সময়ের জন্য অন্যমনস্ক হলো, তারপর বলল, তাহলে বাবার প্রতি ঘৃণাটা এলো কেন? এখানে তার দোষ কি? আরেকটা বিয়ে? শায়লা করুণ হাসি দিল।
শুরুতে বুঝিনি জানেন, আমার মা অনেক দুঃখী মানুষ ছিলেন। ছোটবেলায় মা বাবার আদর ভালোবাসা পাননি। দাদা দাদি আদর করতেন বলে তাদের মাথায় তুলে রাখতেন। মানলাম মা বাবার মতো শিক্ষিত না, কিন্তু বাবা চাইলে মাকে নিজের সমপর্যায়ে যোগ্য বানাতে পারতেন। মায়ের সেই সামর্থ্য ছিল, কিন্তু বাবা কখনো তেমন চেষ্টা করেনি। উনি বরং সব দায়িত্ব মায়ের উপর চাপিয়ে দিয়ে নিজে একটা নিশ্চিত সুখের জীবন কাটিয়েছেন। আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, আমার 3 ফুপু তাদের বাচ্চা সহ সব ঝামেলা আমার মায়ের সামলেছে। দাদা দাদি তো আছেই, কোনোদিন মাকে এসব নিয়ে উচ্চবাচ্চ করতে দেখিনি। বাবা মেহমানের মতো আসতেন, 2 দিন থাকতেন, তারপর আবার চলে যেতেন। এত কিছু করার পরেও সেই মানুষটা যখন আমার মায়ের জায়গায় আরেকজনকে দিয়েছে, তাকে আর ভালোবাসা কি যায়? থেমে দম নিল শায়লা, তারপর বলল, আমার মাঝে মাঝে মায়ের উপর খুব রাগ লাগে জানেন। বাবা এত বড় অন্যায় করলো, অথচ আজ পর্যন্ত তাকে বাবাকে নিয়ে কোনো আক্ষেপ করতে শুনিনি। না বাবার দোষ বলে আর না কোনো গুণ। মাহিমা ঠোঁটের কোণে হাসি ফুটল। তুমি এখনো বোঝোনি বোকামে, তোমার মা ভীষণ আত্মমর্যাদা সম্পন্ন মহিলা। উনি তোমার বাবাকে নিজের জীবন থেকে এভাবে বাদ দিয়েছে যেভাবে আমরা গা থেকে ময়লা ঝেড়ে ফেলি। সে মুখে বলে না কিছু, কিছু ঘৃণা অন্তরে লালন করে। তার প্রতিবাদ করার ভাষাটা একটু আলাদা। শায়লা চমকে উঠল, নীরব থেকে ভাবল কিছু সময়, ভেবে দেখল মাহিমা কথা ভুলো না, মা আসলেও এরকমই। কোনোদিন সজ্ঞানে বাবাকে নিয়ে কোনো মন্তব্য করে না, বাবা সম্পর্কিত কোনো ব্যাপারে কোনো মতামত দেয় না। তোমার বাবার স্বভাবের মতো মানুষরা আসলে খুব স্বার্থপর টাইপ হয়। এরা সবার কাছ থেকে নীরবে সুবিধা আদায় করে গা বাঁচিয়ে চলা মানুষ। কিন্তু রিদওয়ানকে তোমার অপছন্দ কেন? শুধু ডাক্তার বলে, নাকি ও তোমার বাবার মতো দায়িত্ব এড়িয়ে চলে? শালা জবাব খুঁজে পেল না। রেদন দায়িত্ব এড়িয়ে চলে এটা বললে মিথ্যে বলা হবে। শায়লা মৃদুস্বরে বলল, আসলে আমার ইচ্ছে ছিল জীবনে কিছু একটা করার। বিয়ে নিয়ে ভাবার আগে বিয়ে দিয়ে দিল দাদাজান। তার উপর সে আবার ডক্টর। মন থেকে সাড়া পাচ্ছিলাম না কোনো। নারী পুরুষের সম্পর্ক, ভালোবাসা, রোমান্টিকতা এসব নিয়ে ভাবার আগ্রহ ছিল না আমার। পুরুষ মানুষের প্রতি একটা ঘৃণা জন্মে গিয়েছিল, তাই রেদওয়ানের প্রতি কোনো আকর্ষণ তৈরি হচ্ছিল না। ধীরে ধীরে তারই প্রচেষ্টায় যতটুকু হলো সেটাও কর্পূরের মতো উবে যেতে সময় নেয়নি ওনার কিছু আচরণে। শায়লার গালে লালচে আভা দেখে মাহিমা মুস্কি হাসল। সে তোমাকে ফিজিক্যালি অ্যাবিউজ করেছে তাই? বিস্ময়ের লাজে শায়লা আদমরা হওয়ার জোগাড়, ফিসফিসিয়ে শুধায়, আপনি জানেন কি করে? তোমাকে একটা চমকে ওঠার মতো নিউজ দেই। রিদওয়ান অনেকদিন আমার কাছে থেরাপি নিয়েছে, সেই মেডিকেলে পড়ার শুরু থেকে। সে শুধু ভালো ছাত্রই না, একজন ভালো মানুষও বটে। অনেকদিন ধরে চিনি ওকে। প্রচন্ড দায়িত্বশীল একজন মানুষ রিদওয়ান। আমি বলতে বাধ্য হচ্ছি, ইউ আর লাকি শায়লা। পৃথিবীর অন্যতম ভালো একজন পুরুষকে জীবনসঙ্গী হিসেবে পেয়েছো তুমি। শায়লা বিস্ময়ে বিমূঢ় হয়ে বলল, ও আপনার কাছে আসে? মাহিমা মাথা নাড়ে, কোমল গলায় বলল, একটা ব্যাপার কি জানো, কাউকে প্রচন্ড রকম ভালোবেসে ফেললে তাকে শারীরিকভাবে কাছে যাওয়াটাই স্বাভাবিক। সেখানে তুমি রিদওয়ানের বউ, তোমাকে কাছে টানায় আমি কোনো দোষ খুঁজে পাচ্ছি না। 1-1.5 বছর পরেও ওর প্রতি তোমার আগ্রহ আসেনি, এটা শুনলেও একটু ইওয়ার্ড লাগে বুঝলে। তাছাড়া একজন পুরুষের পক্ষে সারা জীবন বইয়ের থেকে দূরে থাকা সম্ভব না বোকামি। আরেকটা ব্যাপার কি জানো, তোমার সাথে জোরাজুরি করে সে খুব বেশি মর্মাহত ছিল। নিজেকে নিয়ে গিল্টি ফিলিংটা ওকে শেষ করে দিচ্ছিল তিলে তিলে। অনেক বুঝিয়ে সুঝিয়ে ওকে ঠিক রাস্তায় এনেছি। শায়লা চোখ গোল করে বলল, ও আপনাকে বলেছিল এসব? বলতে চাইনি, মন থেকে কথা টেনে বের করতে হয়েছে। তুমি কি জানো, এই যে তোমার এডুকেশনাল পেজটা তত্তর করে বেড়েছে, এতে ওর কতটুকু অবদান? ও সব সময় বলে তুমি নিজের পায়ে যত দ্রুত দাঁড়াবে তত দ্রুত ওর জীবনে ফিরবে। আমার লাইফ পার্টনার হিসেবে রিদওয়ানকে দ্বিতীয় পুরুষ হিসেবে পেলাম, যে নিজের পার্টনারের ব্যাপারে যত্নশীল। ও একটা হীরকখণ্ড শায়লা, ওকে হেলায় হারিয়ে ফেলো না। সময় থাকতে আগলে নাও বন্ধু। আমি হরফ করে বলতে পারি, তুমি পৃথিবীর মধ্যে সবচেয়ে সুখী মানুষ হবে। কাল থেকে শায়লা ভীষণ গম্ভীর হয়ে আছে। গতকাল শায়লার 3 নম্বর সেশন গেল। মাহিমা ম্যাডামের সাথে কি এমন কথা হলো যে শায়লা চুপ হয়ে গেল? কাল থেকে বিষয়টা ভাবাচ্ছে রেদনকে। আজ নিজের কর্মস্থল টাঙ্গাইলে জয়েন করবে রেদন। বিদায় নিতে মায়ের কাছে এলো সে। মা যাচ্ছি আমি, সময় পেলেই চলে আসবো। যা খুশি কর। কি যে পেয়েছিস ওই মেয়ের মধ্যে কিছুই বুঝি না। জেনে বুঝে নিজের ক্যারিয়ার নষ্ট করছিস। রেদন রেগে গেল। মা প্লিজ, বারবার শায়লাকে নিয়ে আমার কথা কেন বলো? তুমি ওকে মেনে নাও, যত তাড়াতাড়ি মেনে নেবে তত ভালো। ভেবে নাও এটা তোমার ভুল শুধরে নেওয়ার একটা উপায়। ওয়াহেদ তখন শায়লাকে নিয়ে ঘরে ঢুকলো। কোন ভুলের কথা বলছিস রিদওয়ান? রেদন চমকে উঠল। এই যে দেশের বাইরে এমডি করতে যাওয়া, ভাবছি দেশের পোস্ট গ্রাজুয়েশন করব। এটাই ভালো হবে। কি শায়লা মামুনি ঠিক কিনা বলো?
শায়লা চুপ করে রইল। ওয়াহেদ বলল, আমি ঠিক করেছি শায়লার এয়ার ফাইনাল হওয়ার পর তোমাদের জন্য একটা রিসেপশন পার্টি অ্যারেঞ্জ করব। ছোট বৌমাকে আনুষ্ঠানিকভাবে সবার সাথে পরিচয় করিয়ে দেব। রেদন কিছু না বলে শায়লার দিকে তাকালো। ও মাথা নিচু করে আছে। রেদন উঠল। আমরা আসি বাবা, এখন বের না হলে যেতে যেতে সন্ধ্যা হবে। যাও, শায়লার খেয়াল রাখো। রেদন রুম থেকে বেরোবে তখন শায়লা জাকিয়াকে মৃদুস্বরে বলল। আন্টি আসছি। জাকিয়া চুপ করে রইল। ওয়াহেদ তার হয়ে জবাব দিল। ওরা টাঙ্গাইল এলো বিকেলে। সরকারি হাসপাতালের কাছাকাছি একটা ফ্ল্যাট ভাড়া নিয়েছে রেদন। দোতলায় বেশ খোলামেলা 2 বেডরুমের ফ্ল্যাট। বাড়ির দুপাশ দিয়ে রাস্তা, আরেক পাশে পুকুর। শায়লার বেশ পছন্দ হলো বাড়িটা। অনেকটা তাদের নওগাঁর আদল আছে। শায়লা ঘুরে ঘুরে দেখছে বাড়িটা। পুরো বাড়ি প্রায় ফাঁকা বলা যায়। এক রুমে শুধু একটা বড় সাইজের খাট, ড্রেসিং টেবিল আর আলমারি আছে। রেদন ওকে দেখে বলল, আপাতত এটুকু অ্যারেঞ্জ করতে পেরেছি, বাকিটা আস্তে আস্তে কিনে নেব দুজন মিলে। আমাদের সংসার আমরা ধীরে ধীরে সাজাবো। সমস্যা হবে তোমার? আমাদের সংসার কথাটা কানে লাগলো শায়লার। কেন যেন ভীষণ ভালো লাগছে ওর। ওরও একটা সংসার হবে, এমনটা কি ভেবেছিল কখনো? অজান্তে একটা ভালো লাগার অনুভূতি হৃদয়ে নাড়া দিয়ে গেল। তবুও রেদনের কথার উত্তরে কথা বলল না। রেদন এবার বিরক্ত হলো। তোমার কি হয়েছে বলো তো? কাল থেকে দেখছি কথা বলছো না আমার সাথে। আবার কি করলাম সেটা তো বলবে। কিছু না করেও অনেক কিছু করে ফেলেন আপনি। যাই হোক, আপাতত পেটে ছুঁচো দৌড়াচ্ছে, তাই কথা পরে বলবো, আগে খেয়ে নিই চলুন। রেদন কিছু বলতে যেয়ে সামলে নিল নিজেকে। কিন্তু ডাইনিং এ তো নেই, আপাতত খাবার বিছানায় আনো। কাল বা পরশুর মধ্যে একটা ডাইনিং টেবিল কিনে ফেলবো। শায়লা মাথা নেড়ে চলে যাচ্ছিল। রেদন পিছু ডাকলো। তোমার একা একা এত কিছু করার দরকার নেই, আমি হেল্প করছি, চলো। আমি পারবো, রান্না তো আর করতে হবে না, শুধু ভাবির দেয়া খাবারগুলো সাজানো। রেদন মেনে নিল। নিজে এই ফাঁকে গোসল সেরে নিল। এসে দেখে শায়লা খাবার লাগিয়ে ফেলেছে। শায়লা ফ্রেশ হয়ে বসেছিল। ওকে দেখে খাবার বেড়ে দিল। খেতে খেতে রেদন বলল, এখানে সন্ধ্যার পরপরই রাত নেমে যায়, আর কারেন্টের সমস্যা আছে। তোমার একটু সমস্যা হতে পারে। আমি এখানে থাকবোই বা কয়দিন? আমাকে তো ঢাকাতেই ফিরতে হবে, পড়ালেখা শেষ হলে ভিন্ন কথা। খেতে খেতে থেমে গেল রেদন। শায়লাকে দেখলো মন দিয়ে। মেয়েটা বেশ স্বাভাবিকভাবেই কথাগুলো বলেছে। রেদন বলল, যদি যেতে না দেই তোমাকে তো একা ছাড়তে পারবো না এখন। কি না কি করবে? এত চিন্তা থাকলে আমার দেখা করতে আসার কথা শুনে একটা ফোন দিতে পারতেন। সেজন্য সরি বলেছি তো, আর কতবার বলবে একই কথা? যতদিন বেঁচে থাকবো এই সুযোগ আমি ছাড়বো কেন? আপনাকে জব্দ করার মোক্ষম হাতিয়ার পেয়েছি। শায়লার কথায় হা করে তাকালো রেদন। কি নির্বিকারভাবে বলছে মেয়েটা। এই মেয়েকে যতটা সহজ মনে হতো ততটা নয়। ভীষণ দুষ্টু বুদ্ধি রাখে মাথায়। রেদন রাগে দাঁত কিরমির করে বিড়বিড় করলো, দাদু আমাকে ফাঁসিয়ে দিয়ে গেছে এক চন্ডালিনীর সাথে। একে ঝালহীন কাঁচা লঙ্কা ভেবে ভুল করেছিলাম, এখন দেখছি একেবারে ধানি লঙ্কা। রাতে শুতে শুতে 11 বাজলেও মনে হচ্ছিল নিশুতি রাত। ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছিল। এত সকালে দুজনের কারোরই ঘুমের অভ্যাস নেই। রেদন শায়লার পাশে শুয়ে মোবাইল কোরাল করছিল। দুজনের মাঝে দুহাত দূরত্ব। শায়লার দুহাতের কবজিতে চাপ লাগলে ব্যথা করে বলে দীর্ঘ সময় মোবাইল দেখার অবস্থা নেই। বিরক্ত শায়লা শুয়ে থেকে কেবল এপাশ ওপাশ করছে। রেদনকে আর চোখে দেখলো কয়েকবার। রেদন একসময় ফোন বন্ধ করে শায়লার দিকে ফিরে বলল, কিছু বলবে? এরকম নড়াচড়া করছো কেন? সমস্যা হচ্ছে কোনো? আধারে দেখা গেল না বলে রক্ষা। শায়লা থতমত খেয়ে চুপসে গিয়ে মিনমিন করল, কিছু না, ঘুম আসছে না তাই। রেদন কিছুক্ষণ চুপ থেকে কৌতুকপূর্ণ গলায় বলল, এখন কি ঘুম পাড়ানি গান গাইতে হবে? শায়লার রাগ লাগলো। এই ছেলে তার সঙ্গীর অবস্থায় মজা নিচ্ছে। সে দাঁতে দাঁত চেপে বলল, তাহলে তো ভালোই হয়, কিন্তু আপনার ওই বেসুরে গলা থেকে গান আসবে কি? রেদন হাসল। অন্ধকারে তার হাসির আওয়াজে শায়লার গা অকারণে শিরশিরিয়ে উঠল। রেদন হাসি থামিয়ে চুপ করে আছে। জবাব না পেয়ে মেজাজ আরো খানিকটা তিরিক্ষি হলো তার। ভাবছে আরো কিছু কড়া কথা শোনাবে রেদনকে। হুট করে রেদন গেয়ে উঠল। অন্ধকারে মিহি আওয়াজে গেয়ে চলেছে রেদন। রেদন খালি গয়লায় সুরের ঝংকার ঘরের পরিবেশ বদলে দিল যেন। কি যে মোহময় লাগছে রেদনের কণ্ঠ। রেদনের আকুল গলায় গাওয়া গান শুনে শায়লার শরীরের সমস্ত লোমকূপ দাঁড়িয়ে গেছে। বুকের মধ্যে উথাল পাথাল সাগরের ঢেউ যেন আছড়ে পড়ছে। অজানা অস্থিরতায় শায়লার মন চঞ্চল হলো। তন্ময় হয়ে চোখ বুজে গান শুনছিল সে।
কিন্তু হুট করে শুরু হওয়া গান গুট করে থেমে গেলে মনে হলো কি যেন নাই হয়ে গেল। শায়লা ভীষণ বিরক্ত হয়ে বলল, থামলেন কেন? শুনতে বেশ লাগছিল তো। রেদন জবাব দিল না। কিছুক্ষণ চুপ থেকে শায়লা বলল, গানের গলা ভীষণ সুন্দর আপনার। গান শিখেছিলেন বুঝি? থ্যাঙ্কস ফর দ্য কমপ্লিমেন্ট। কাঠগলায় জবাব দিল রেদন। রেদন আর কোনো কথা বলছে না দেখে অভিমান হলো শায়লার। আগে তো নানা রকম প্রশ্ন করে ওর মাথা নষ্ট করে ফেলতো, অথচ এখন কথা বলে গুনে গুনে। দাঁতে দাঁত চেপে নিজেকে সামনে নেওয়ার চেষ্টা করে শায়লা। চুপ থেকে রেদনের কোনো সারা শব্দ না পেয়ে অভিমান ভেসে গেল তার। অন্ধকারে বেহায়ের মতো উকি দিল। রেদন বলে উঠল, কি চাই? ঘুমিয়ে গেছেন কিনা জানতে চাইছি। খুব গরম এখানে, ঘুম আসছে না। রেদন ফুস করে শ্বাস ফেলে। কিছুদিন অপেক্ষা করো, এসি কিনে ফেলবো। তখন আপনাকে প্রশ্ন করলাম, উত্তর কেন দিলেন না? রেদন এবার জড়ানো কণ্ঠে বলল, আমার ঘুম পাচ্ছে, আমি ঘুমাই প্লিজ। কাল আবার সকাল সকাল হাসপাতাল যেতে হবে। ঠিক আছে। হতাশ কণ্ঠে জবাব দিয়ে পাশ ফিরে শোয় শায়লা। ঘুমানোর চেষ্টায় উল্টো গণনা শুরু করলো, তবুও কিছু হলো না। আবাস পাশ ফিরে শুতে গিয়ে টের পেল সে রেদনের খুব কাছে চলে এসেছে। অস্বস্তি বোধ করে খানিকটা দূরত্ব আনতে সরে যেতে চাইল, কিন্তু পারল না। তার আগেই রেদন ওকে ধরে নিজের বুকে নিয়ে এলো। দুহাতে জড়িয়ে ধরে কানের কাছে মুখ ঠেকিয়ে ফিসফিস করলো, চুপ করে শুয়ে থাকো, আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, তুমি ঘুমাও। শায়লার শরীর জুড়ে শিরশিরে অনুভূতি। রেদনের এতটা কাছে স্বেচ্ছায় আসা হয়নি কখনো। দুইবার খুব কাছে এসে নিজের অধিকার বুঝে নিয়েছে রেদন, কিন্তু তখন শায়লার সাড়া ছিল না তাতে। এখন কেন যেন এই মুহূর্তটা ভালো লাগছে ওর। শায়লা চুপ করে শুয়ে রইল রেদনের বুকে। কান পেতে শুনতে থাকলো রেদনের হার্টের দগদগ। শুনতে শুনতে একসময় ঘুমিয়ে গেল। সকালে ঘুম ভাঙলো দেরিতে। রেদন ততক্ষণে হাসপাতালে চলে গেছে। শায়লা সাবধানে উঠে বসলো। কাল রাতে চুলগুলো ভেজা ছিল বলে বাধা হয়নি। এখন লম্বা চুলগুলো ঝামেলা করছে। শায়লা সাবধানে হাত উঁচিয়ে চুলগুলো খোপা করে ওয়াশরুমে ঢুকলো। হাত মুখ ধুয়ে বারান্দায় এসে দাঁড়ালে ঠান্ডা বাতাস এসে গায়ে লাগতে ওর মন ভালো হয়ে গেল। বাম দিকে পুকুর দেখে শায়লার মন খুশিতে আনচান করে উঠল। ভাবলো চা বানিয়ে এনে বারান্দায় বসে বসে খাবে। পরক্ষণে মনে পড়ল চুলো লাগানো হয়নি। আজ হাসপাতাল থেকে ফেরার পথে মিস্ত্রি আর চুলো কিনে আনার কথা। শায়লা মন খারাপ করে ঘরে ঢুকলো। খিদে লেগেছে, কিন্তু খাবে কি? শুকনো বিস্কিট আছে, চা দিয়ে খাওয়া যেত। কি মনে করে একবার রান্নাঘরে ঢুক দিল শায়লা। সিঙ্কের উপর ঢাকা দেওয়া প্লেট আর ফ্লাক্স থেকে কৌতূহলী হয়ে ঢাকনা তুলতেই দেখলো নাস্তা রাখা। দুটো পরাটা, ডাল ভাজি, একটা ডিম পোচ আর একটা চিঠি। শায়লা চিঠি হাতে নিয়ে খুলল। প্রিয় ধানি লঙ্কা, আমি জানি বারান্দা থেকে পুকুর দেখে তোমার চা খেতে ইচ্ছে করছে, তাই ফ্লাস্ক ভরে চা এনেছি তোমার জন্য। তবে নাস্তায় স্কিপ করবে না, ভরপেট নাস্তা করে ওষুধ নেবে, তারপরে চা খাওয়ার অনুমতি আছে। তার আগে নয়। আমি আসার সময় দুপুরের খাবার চুলা মিস্ত্রি নিয়ে আসবো। আর শোনো, রেগে কাঁচামরিচের মতো সবুজ হওয়া বন্ধ করো। চাইলে শুকনো মরিচের মতো লাল হতে পারো। আমি রাগ করবো না। পুনশ্চ রেগে মেগে আমাকে উল্টাপাল্টা গালি দেওয়ার কোনো দরকার নাই। আমি জানি আমি বদমাইশ। আর কোনো কাজ করতে হবে না, হাতের উপর বেশি চাপ দিও না। শালা মুখ ভেটকে দিয়ে নাস্তার প্লেট তুলে বিছানায় নিয়ে এলো। ঘরের বড় জানালার পর্দাটা সরিয়ে দিল। আলোয় ঘর ভরে গেল। সে আশ করে বিছানায় বসে নাস্তা খেতে খেতে মাকে ফোন দিল। মা কি করো? অন্য সময় হলে রুবিনা বিরক্ত হতো। সকালে এই সময় তার অনেক কাজ থাকে, কিন্তু এখন বিরক্ত হওয়ার বদলে বরং হাসি ফুটল মুখে। কাজ ছাড়া কি আর করব? তুই কি করিস? নাস্তা করি। মা, আমরা কালকে টাঙ্গাইল আসছি। শায়লার কথায় রুবিনা খুশি হলেন। সত্যি? কেমন লাগে? বাসা নিচে রিদওয়ান? বাসা নিয়েছে। কালকেই কেবল আসলাম, কিছু দেখা হয়নি, তবে ভালো লাগছে। খোলামেলা আছে। রিদওয়ান কই? হসপিটালে গেছে। হুট করে দুজনেই চুপ করে গেল। শায়লা ছোট ছোট লোকমা তুলে মুখে পড়ছে। তার অস্বস্তি লাগছে। মাকে কেন ফোন দিল তাই বুঝতে পারছে না। রুবিনা নীরবতা ভাঙল। শায়লামা, একটা কথা বলি। শায়লার খাওয়া বন্ধ হয়। সে ক্ষীণ কণ্ঠে বলল, বলো। যা হইছে হইছে, সব ভুলে রিদওয়ানের সাথে সংসার কর মন দিয়ে। ছেলেটা আসলেও ভালো, ওকে আর কষ্ট দিস না মা। শায়লার গলায় খাবার আটকে যায়। অনেক কষ্টে খাবার গিলে নিয়ে তাড়াহুড়ো করে বলল, আমি রাখছি, মা কি যেন এসেছে।
রুবিনা বাধা দিল। শোন, একা একা থাকার সুযোগ হয়েছে, এই সুযোগটা কাজে লাগিয়ে রিদওয়ানের সাথে একটা চড়ুই পাখির সংসার গুছিয়ে নে। নিজের অভিমান অভিযোগ পাশে রেখে কেবল রিদওয়ানের সাথে শুরু থেকে শুরু কর। অত্যন্ত মন থেকে একবার চেষ্টা করে দেখ মা। শায়লা আস্তে করে ফোন কেটে দিল। কিছুক্ষণ থম করে বসে রইল। নিজের হাতের দিকে তাকালো। 2 হাতের কবজি বাজেভাবে কালচে হয়ে আছে। সারা জীবন এটার দাগ স্মৃতি হিসেবে থেকে যাবে। শায়লা ধীর পায়ে উঠে দাঁড়ালো। ফ্লাক্স থেকে 1 কাপ চা ঢেলে নিয়ে বারান্দায় এসে বসল। দুপুরে খাওয়ার পর রেদন মিস্ত্রি দিয়ে টুকটাক কাজ সারছিল। একা একা বেডরুমে বসে থেকে শায়লার চোখ লেগে এসেছিল। নিজের অজান্তেই কখন গভীর ঘুমে তলিয়ে গেছে টের পায়নি। ঘুম ভাঙল সন্ধ্যার আগে আগে। ফাঁকি রুমে ভয় পেল শায়লা। ভীত গলায় কয়েকবার করে রেদনকে ডাকলো। কিছুক্ষণ পরেই রেদনকে দেখা গেল ব্যাগি গেঞ্জি আর হাফ প্যান্ট পরিহিত ঘামার্থ শরীরে। ঘামে ভেজা ফর্সা মুখটা চকচক করছে। তার সুগঠিত বাইসেপ আর চওড়া বুক দেখে হাঁ করে তাকিয়ে রইল শায়লা। একরকম রেদন সে কখনো দেখেছে কিনা মনে করতে পারল না। অসুস্থ হওয়ার পরে রেদনকে সেভাবে দেখা হয়নি, কিংবা বলা যায় সুযোগ হয়নি। আর আগের রেদন এতটা ফিট ছিল কি? শায়লা লজ্জা শরম ভুলে রেদনকে দেখতে থাকে বেহায়ার মতো। রেদন ভুরু কুচকে চোখ নাচায়। কি সমস্যা, ডাকছো কেন? শায়লা বহু কষ্টে নিজের নজর সরালো। কোথায় ছিলেন আপনি? ঘুম ভেঙে দেখতে পাইনি, তাই ভয় পেয়েছিলাম। রেদনকে কিছুটা অসন্তুষ্ট দেখায়। এত ভয় পেলে কি চলবে? আমার তো মাঝে মাঝে রাতে হাসপাতাল যেতে হবে, তখন একা একা কি করে থাকবে? শায়লা বিস্ময় নিয়ে জানতে চাইল। রাতে কেন হসপিটালে যাবেন? আমি একা থাকতে পারবো না বলে দিচ্ছি। দরকার হলে আমাকেও সাথে নেবেন, তবুও না। রেদন দরজায় হেলান দিয়ে সূক্ষ্ম দৃষ্টিতে তাকালো। আমার অপারেশন থাকলে তুমি আমার সাথে যাবে? তা কি করবে হাসপাতালে যে? শায়লা তো করলো। কি করবো আবার? আপনাকে হেল্প করব। রেদন যেন মজা পাচ্ছে। সে ঠোঁটের কোণে হাসি লুকিয়ে রেখে বলল, আচ্ছা, তা কি হেল্প করবে? আপনার ছুরি কাচি এগিয়ে দেব। অপারেশন করতে করতে ঘেমে গেলে ঘাম মুছিয়ে দেব। রেদনের ঠোঁটের কোণের হাসি দুষ্টু হাসিতে পরিণত হলো। সে এগিয়ে এলো শায়লার কাছে। সত্যি ঘাম মুছে দেবে? তাহলে এখন থেকে প্র্যাকটিস হোক। আমি প্রচন্ড ঘেমে আছি এখন, আর ঘামটা মুছে দাও তো। রেদনের পেশিবহুল শরীর দেখে শায়লা ঢোক গিলল। কিছুটা পিছিয়ে গিয়ে তোতলায়। কি বলছেন এসব? আমি কেন মুছে দেব আপনাকে? রেদনের চোখে কৌতুক। কিছুটা অবাক হওয়ার ভান করে বলল, এখনই তো বললে ঘাম মুছিয়ে দেবে, আবার এখনই বলছো কেন মুছে দেব? একই মুখে 2 রকম কথা বললে হবে না? মুছে দাও, ডাক্তারের ঘাম। শায়লা হচকে গেল। দ্রুত নিজেকে সামনে নিল। রেদন যে ওকে জব্দ করার ফোন দিয়ে এটেছে তা বুঝতে পেরে বিড়বিড় করল, এটা তো আপনার হসপিটাল না, আর আপনিও অপারেশন করছেন না, কাজে ঘাম মুছে দেওয়ার প্রশ্নই আসে না। রেদন শায়লার আর একটু কাছে এলো। চোখে চোখ রেখে পুরুষালী কণ্ঠে বলল, কে বললো অপারেশন করছি না? এখানে খুব জটিল অপারেশন করছি আমি। শায়লা হতবাক কণ্ঠে শুধায়, অপারেশন এখানে? রেদন মাথা নাড়ে। কারো হৃদয়ের দগদগে ক্ষত সরিয়ে দিয়ে নতুন সুখস্মৃতি বনে দেওয়ার অপারেশন চলছে। কেন তুমি বুঝতে পারছো না? হাত মুখ ধুয়ে তৈরি হয়ে নাও, আমরা বাইরে যাব। বলে চলে যাচ্ছিল রেদন। শায়লা ডাকলো, কোথায় যাব? টুকটাক কেনাকাটা করতে হবে, কাল বলছিলে, সেটাই করে আসি চলো। শায়লা মাথা দুলিয়ে সায় দিল। শায়লা আলমারি থেকে কাপড় বের করছিল। রেদন হুট করে এসে তার হাত ধরে টানতে শায়লা চেঁচিয়ে উঠল, আরে আরে, কি হলো? কোথায় নিচ্ছেন আমাকে? রেদন ওকে বিছানায় বসিয়ে দিয়ে মুখে আঙুল চাপে, চুপচাপ বসে থাকো। স্যাবলনের তুলা ভিজিয়ে 2 হাতের কবজি ভালোমতো পরিষ্কার করে ওষুধ লাগিয়ে চিকন করে ব্যান্ডেজ লাগিয়ে দিল। কবজির কাটা অংশ দেখলে বিরক্ত লাগে। এখন আর সেটা ক্ষতর জায়গা বলে মনে হচ্ছে না। রেদন নিজের কাজ দেখে সন্তুষ্ট হয়ে বলল, এখন ঠিক আছে, নয়তো রাস্তাঘাটের লোকজন অকারণ কৌতূহল দেখাতো। শায়লা এতক্ষণ রেদনকে দেখছিল লুকিয়ে। কি মন দিয়ে ড্রেসিং করছে। চেহারা এখনো ঘামে ভেজা। গা থেকে ঘামের গন্ধের সাথে পারফিউমে মিলেমিশে খুব লাইট একটা ঘ্রাণ আসছে। শায়লার মাথা ঝিমঝিম করে সে গন্ধে। রেদন ওর দিকে তাকাতেই নিজের দৃষ্টি সরিয়ে হাতের দিকে তাকিয়ে শায়লা বলল, মুখে বললেই তো হতো। তোমার সাথে কথা বললে আবার বলবে আলাপ জমাচ্ছি, তাই কথা না বলে কাজ করলাম। এখন তৈরি হও, আমি শাওয়ার নিয়ে আসছি তাড়াতাড়ি। রেদন ওয়াশরুমে ঢুকলো। শায়লা ইসুজেকে কাপড় পাল্টে নিল। চোখে সামান্য কাজল আর ঠোঁটে হালকা লিপস্টিক লাগিয়ে আয়নায় দেখলো নিজেকে। সন্তুষ্ট হয়ে চুলগুলো পরিপাটি করতে যেয়ে বিপত্তি বাঁধল।
তার লম্বা চুলগুলো আশ্রয় একটা বেনি করতে চেয়েও পারল না। হাতের কবজিতে ভীষণ টান পড়ছে। কয়েকবার চেষ্টা করে হাল ছেড়ে দিল শায়লা। ঘেমে একাকার হয়ে মন খারাপ করে বিছানায় বসলো। রেদন বাথরুম থেকে বেরিয়ে শায়লাকে বসে থাকতে দেখে অবাক হলো। কি হয়েছে তোমার? এভাবে বসে আছো কেন? শায়লা অসহায় গলায় বলল। চুল বাঁধতে পারছি না, হাতে টান লাগছে। রেদন কিছু না বলে পাশের ঘরে গেল। 5 মিনিট পরেই ফিরে এলো। একটা কালো গোলগলা গেঞ্জি আর জিন্স প্যান্ট পরে ফিরে এলো। ওর ভেজা চুলগুলো এখন এলোমেলো হয়ে আছে। ও শায়লাকে ডাকলো। এসো এখানে। শায়লা লক্ষ্মী মেয়ের মতো ড্রেসিং টেবিলের সামনে বসলো। রেদন চিরুনি হাতে নিয়ে ওর চুল আঁচড়াতে শুরু করলো। আধ ঘন্টা চেষ্টা করে বেশ সুন্দর করে একটা বেনি করে চুলের শেষাংশ শায়লার হাতে ধরিয়ে দিয়ে বলল, নাও এবার রাবার দিয়ে বেঁধে নাও। শায়লার মুখ জুড়ে প্রশান্তির ছাপ। সে কৃতজ্ঞ চিত্তে চুলে ব্যান্ড পেঁচিয়ে উঠে দাঁড়ালো। নিজেকে আয়নায় দেখলো, ঘুরে ফিরে রেদনের দিকে তাকালো। থ্যাংক ইউ। রেদন জবাব না দিয়ে ওয়ালেট পকেটে ঢুকিয়ে ডাকলো ওকে। চলো যাই, সন্ধ্যা হয়ে গেল। শায়লা মাথা নেড়ে রেদনের পিছু নিল। গেট খুলে বেরোতেই একজন মহিলাকে দেখে রেদন সালাম দিল। মহিলা জানতে চাইল, ওকে, তোমার ওয়াইফ? রেদন মাথা দুলিয়ে বলল, জি আন্টি, আমার ওয়াইফ শায়লা। শায়লা উনি আমাদের বাড়ি হলে পলি আন্টি। শায়লা সালাম দিল। সালামের উত্তর নিয়ে পলি বলল, আমি তো তোমাদের কাছেই আসছিলাম। কাল তোমরা এলে আমি খোঁজ নিতে পারিনি। আসলে কাল তোমার আঙ্কেলের শরীর একটু খারাপ ছিল, ওকে নিয়ে ব্যস্ত ছিলাম। আমাকে ডাকলেন না কেন আন্টি? কি হয়েছে আঙ্কেলের? রেদনের কথায় পলি উৎফুল্ল গলায় জবাব দিল, আরে আমি তো ভুলে গেছি তোমার কথা। প্রতিবেশী একজন ডাক্তার হলে আর কি লাগে। রেদওয়ান, তোমাকে কিন্তু অনেক জ্বালাবো আমরা। কোনো সমস্যা নেই আন্টি, যখন খুশি ডাকবেন আমাকে, আমি দেখে দেব। আঙ্কেল এখন কেমন আছে? তেমন সিরিয়াস কোনো সমস্যা না। তোমার আঙ্কেলের গ্যাসের প্রবলেম হয় মাঝে মাঝে। বদ লোকটা অফিসে সারাদিন কয়েক কাপ চা খায়, তারপর সারা রাত গ্যাসের যন্ত্রণায় ছটফট করে। তা তোমরা কি কোথাও যাচ্ছ? শায়লা ফিক করে হাসলো দেখে রেদন কড়া চোখে তাকায়। শায়লা দমে গেল। মনে মনে কয়েকটা গালি দিল রেদনকে। হাসার সময় না হেসে রোবট হয়ে থাকা কি কাজের কথা? রেদন আর চোখে শায়লাকে দেখে নিয়ে জবাব দিল, জি আন্টি, একটু বাজারে যাচ্ছিলাম টুকটাক কেনাকাটা করতে। আচ্ছা বেশ, কাল রাতে তোমরা আমাদের সাথে খাবে। তোমার আর এই মিষ্টি মেয়েটার দাওয়াত থাকলো রাতে ডিনারের জন্য। কি আসবে তো মিষ্টি মেয়ে? পলি শায়লার চিবুক ধরে নেড়ে দিতেই শায়লা হেসে মাথা দুলায়। আসবো আন্টি। তোমাদের মনে হয় দেরি হচ্ছে, যাও তোমরা, বেলা থাকতেই ঘুরে এসো। দুজনই যেন হাঁপ ছেড়ে বাঁচল। বাসা থেকে বেরিয়ে অল্প কিছু দূর হেঁটে রিক্সা নিল রেদন। রিক্সায় পাশাপাশি বসে ভীষণ অস্বস্তি বোধ করে শায়লা। চেপে চুপে কোনায় সেটে থাকে। একটা স্পিড ব্রেকার পার হতে গিয়ে ঝাঁকিতে পড়ে যেতে নিলে রেদন চাপটে ধরল ওকে। মেজাজ তেতে উঠল নিমেষেই। দাঁতে দাঁত চেপে বলল, সমস্যা কি তোমার শায়লা? আমি কি রাক্ষস নাকি অচ্ছুত যে কাছে বসলে হয় খেয়ে, নয়তো ছোঁয়া লাগলে তোমার গা পচে যাবে? রাতের আমার পাশেই তো শুয়ে থাকো, তবু এই ঢং কেন? একবার হাত কেটে শিক্ষা হয়নি? হাত পা ভাঙতে চাচ্ছ? রেদনের কড়া কথা শুনে শায়লা চোখে পানি চলে এলো। সে ঠোঁট দুটো চেপে ধরে কান্না আটকায়। মৃদু স্বরে ভেজা গলায় বলল, সরি। রেদন কিছু বলতে গিয়ে নিজেকে সামলে নেয়। শায়লার দিকে তাকিয়ে বুঝতে পারে মেয়েটা কান্না আটকে আছে। নিজেকে সামলে নিয়ে শান্ত গলায় শুধায়, এরকম কেন করো তুমি? একটু স্বাভাবিক হওয়ার চেষ্টা করা যায় না? আমাকে স্বামী না ভাবলে বন্ধু তো ভাবতে পারো। বন্ধু ভেবেই না হয় সম্পর্কটা স্বাভাবিক করার চেষ্টা করো। শায়লা নির্জীব দৃষ্টিতে সামনের রাস্তায় তাকিয়ে আছে। কিছুক্ষণ তাকিয়ে থেকে ওর মুখের অভিব্যক্তি দেখে রেদন উচ্চস্বরে হেসে দিল। শায়লা চমকে তাকালো। রেদন তখনও হেসেই যাচ্ছে। তাকিয়ে দেখতে দেখতে শায়লার রাগ উঠল। আশ্চর্য তো, এরকম বেয়াদবের মতো কেন হাসছেন? রেদন হাসি চেপে জানতে চাইল, কথায় কথায় এমন গাল ফুলাও কেন? দেখলে মনে হয় খেলায় নেওয়া হয়নি বলে ছোট বাচ্চা রাগ করে আছে। তাতে আপনার কি? শায়লা নাকের পাটা ফুলে উঠেছে। রেদন হুট করে শায়লার কোমর চেপে ধরে নিজের শরীরের সাথে মিশিয়ে নিয়ে বলল, আমারই তো সব। তুমি এরকম রাগ করে থাকলে মনে চায় তোমাকে আচ্ছা মতো আদর করে দেই, কিন্তু তা তো করা যাবে না। তোমার কাছে গেলে তোমার আবার গায়ে অ্যালার্জি হয়। তাহলে আমি কি করবো বলে দাও? শায়লা মুখ ঝামটা দিল। অসভ্য লোক, ছাড় আমায়। বকা দিয়ে এবার ঢং করা হচ্ছে। তার মানে কি শায়লা?
বকা না দিলে ঢং করতে পারবো? আমি মোটেও সেই কথা বলিনি। কথা ঘুরিয়ে আমাকে জব্দ করার চেষ্টা করবেন না একদম।